হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো চলছে। আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের আমরা অনেকটাই আলোচনা করে ফেলেছি। যতটুকু আলোচনা করেছি মোটামুটিভাবে তোমরা সমস্ত প্রবলেম করতে পারবে। তা সত্ত্বেও আমরা আরও অনেকগুলো ক্লাস ইলেকট্রোস্ট্যাটিক্সের উপরে করব। আজকে আমরা সমান্তরাল পাত ধারকের যে বিষয়গুলো পড়েছি, প্রথমে সেগুলো রিক্যাপিচুলেট করব, তারপরে আমরা সেগুলোর প্রয়োগ করব। দেখো, আমরা পদার্থবিজ্ঞানে তো অনেক ফর্মুলা পাই। সেই ফর্মুলাগুলো যদি আমরা এমনি মুখস্থ রাখতে চাই, শুধুমাত্র ইসি ভি এইগুলো দিয়ে যদি মুখস্থ রাখতে চাই, তাহলে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, একেবারেই পারবো না। কম্পিটিটিভে তো নয়, এমনি বোর্ড এক্সামেও আমরা কিন্তু ওগুলো পারবো না। আমাদেরকে পারতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা ফর্মুলা যখন আমরা ডিরাইভ করছি, সেই ডিরাইভের প্রসেস আমাদেরকে অবশ্যই জানতে হবে। শুধু তাই নয়, আমাদেরকে প্রত্যেকটা ফর্মুলা ছোট ছোট প্রবলেমে নিয়ে, নিউমেরিক্যালে নিয়ে, ছোট ছোট সংখ্যাগত সমস্যা নিয়ে আমাদেরকে হিসেব করে ফেলতে হবে। তবেই কিন্তু আমাদের সেটা স্থায়ী হবে, মনের ভেতরে অনেক সময় স্থায়ী থাকলে তবেই আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো, নইলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ধরা যাক, ক্যাপাসিটারের যে ফর্মুলাগুলো তোমরা পেয়েছো, সে ফর্মুলাগুলো কি কি পেয়েছো না, সি সমান এ এপসাইলন জিরো বাই ডি, সি ইকুয়ালস টু এ এপসাইলন জিরো কে বাই ডি, কিউ ইকুয়ালস টু সিভি, ইউ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার। অথবা তোমরা কম্বিনেশানের, প্যারালাল কম্বিনেশান, সিরিজ কম্বিনেশানের যে ফর্মুলা দুটো পেয়েছো, অর্থাৎ প্যারালালে যদি থাকে সি ইকুইভ্যালেন্ট বা সি ইফেক্টিভ ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু, আর যদি সিরিজে থাকে তাহলে কি হয়? সি ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি ড্যাশ ড্যাশ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। শুধু ফর্মুলা উপরে উপরে মনে রাখলে কিন্তু মনে থাকবে না, আর মনে থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কারণ ফিজিক্সে বিভিন্ন কোণ থেকে, বিভিন্ন ছোটোখাটো জায়গা থেকে তোমাকে কোশ্চেন দেওয়া হবে। সেই কোশ্চেনগুলো সলভ করতে গেলে তোমাকে বেসিক কিছু জিনিস জানতে হবে, যেগুলো ভিডিওতে বারবার আমার কথায় উঠে আসে। সেগুলো তোমাদেরকে কিন্তু একটু খেয়াল করতে হবে। আমি অনেক কথা বলে দিই। আমি দেখা যায় যে আমি যখন ওয়ার্ক দিই কিছু বা টাস্ক দিই, তখন ছাত্রছাত্রীরা দেখি সেইটা ফলো করতেই পারছে না। একটা বলছি কিন্তু একদম পরিষ্কার বাংলা করে বলছি, তাতেও দেখি তার উল্টো করছে। এটা কিন্তু হয়েই থাকে। কেন হয়ে থাকে না? ল্যাক অফ কনসেন্ট্রেশন। তোমাদের কনসেন্ট্রেশন বাড়াতে হবে এবং দেখতে হবে যে বিষয়টার ভাবলে সহজ, ভীষণ সহজ, আবার না করলে খুবই কঠিন। যেভাবে ভাবতে হবে, যেভাবে নিতে হবে, সেইভাবেই কিন্তু তোমাদেরকে এগোতে হবে। ঠিক আছে, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। ফার্স্ট আমরা আলোচনা করব প্যারালাল প্লেট ক্যাপাসিটার। সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটারের কোন কোন বিষয়ের উপর ক্যাপাসিটি ডিপেন্ড করে, ক্যাপাসিট্যান্স ডিপেন্ড করে, সেটা আমরা মেনলি আলোচনা করব। তারপরে আমরা ওই ক্যাপাসিটারকে যখন আমরা ব্যাটারির সঙ্গে যোগ করব, ওর আধান কত থাকবে, ওর বিভব কত হবে, বা যদি ওর ভেতরে আমরা যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক চেঞ্জ করি, তাহলে তার ধারকত্বের কী পরিবর্তন হবে, সেক্ষেত্রে ক্যাপাসিটারের যে আধান, সেই আধানের কি পরিবর্তন হবে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা দেখব যে দুটো ক্যাপাসিটারের যে আমরা প্যারালাল কম্বিনেশান এবং সিরিজ কম্বিনেশান জেনেছি, সেক্ষেত্রে তাদের মধ্যে চার্জের বন্টন কীরকম হয়। অর্থাৎ সিরিজে যদি থাকে তখন তাদের দুজনের মধ্যে চার্জ সমান হয়, ক্যাপাসিটি যাই হোক না কেন। আর সমান্তরালে থাকা মানে দুজনের মধ্যে বিভব সমান হয়, অর্থাৎ অন্যগুলো আলাদা হয়। কিভাবে আলাদা হয় আমাদের নিউমেরিক্যালি জানতে হবে। বেশ, এখন আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ফর্মুলাগুলো আমরা বোর্ডের ডান দিকে লিখে ফেলব। প্রথমে লিখব সি ইকুয়ালস টু এ এপসাইলন জিরো ডি বাই ডি। এই এপসাইলন জিরোর ভ্যালু হয়
8.854 into 10 to the power minus 12 SI ইউনিট। আর এখানে যদি আমি সিজিএস করতে চাই তখন এখানে 4 পাই, সিজিএস করতে গেলে কি করতে হবে বলেছিলাম 4 পাই এপসাইলন 0 এ আর নিচে 4 পাই টি। 4 পাই গুণ করলাম কেন, এই 4 পাই এপসাইলন 0টাকে আমি এখানে 1 করতে পারবো। তাহলে বুঝতে পারছো আমার জানা আছে এইটা আর আলাদা করে জানতে হবে না, মনে মনে এটা করে নেবো। এটা সবসময় কিন্তু মনে মনে করে নিতে হবে পাই 4 পাই। তাহলে 4 পাই এপসাইলন 0 এখানে 4 পাই, নিচে 4 পাই গুণ করে 4 পাই এপসাইলন 0টাকে তাড়িয়েছি, তখন আমি এটা সিরিজে পেয়েছি। এবারে এই যে কোনো মিডিয়াম যদি ওর মধ্যে থাকে তখন কি হয়, a এপসাইলন 0 k বাই d হয়। q ইকুয়ালস টু কি হয়, c ইনটু v হয়। u ইকুয়ালস টু কি হয়, হাফ c v স্কয়ার হয়। এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। এবারে আমরা কোশ্চেন নেব। 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে আমরা বলবো যে একটি সমান্তরাল পাত ধারকে দুটি প্লেটের প্রতিটির ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার। আমি হিসেবের সুবিধার জন্য এটা 1 মিটার, 1 মিটার মানে অনেকটাই বড়, এই বোর্ডের থেকেও হয়তো বড়। দুটো প্লেট প্রতিটির যে ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার এবং এদের মধ্যে ব্যবধান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। এবারে এদের মধ্যবর্তী স্থানে মাধ্যম বায়ু হলে c সমান কত, আর মাধ্যম এমন হবে যার k এর মান 10 হলে c এর ভ্যালু কত। এই 10টা আমাদের হিসেবে সুবিধার জন্য নিয়েছি। মাধ্যম কাঁচ হলে বা রাবার হলে বা রজন হলে, এই সমস্ত হলে সেই ক্ষেত্রে কে এর মান আলাদা আলাদা হয়, সেটা নিয়ে আমরা ভাববো না। আমরা জাস্ট এখানে প্রয়োগ করতে পারছি কিনা, প্রয়োগ করলেই আমরা পরবর্তীকালে এটা খুব সহজে করতে পারবো। তাহলে এখানে কোন সূত্রটা লাগবে না, c ইকুয়ালস টু a এপসাইলন 0 বাই d। এখানে এর ভ্যালু কত না 1 মিটার স্কয়ার, এপসাইলন 0 এর ভ্যালু 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12, আর d এর ভ্যালু কত না 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। অবশ্যই এটা মিটারে করতে হবে, অনেকে ভুলে যায়। এখানে সেন্টিমিটার চেঞ্জ করতে মনে থাকে না, সেটা তাদের জন্য বলে দেওয়া হচ্ছে, এই রকম ভাবে করতে হবে। এবার তুমি এটাকে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ফ্যারাড পেয়ে যাবে। একে যদি ন্যানো ফ্যারাডে নিয়ে যেতে চাও 88.54 করে নাও, এখানে 10 গুণ করলে এখানে একটা এক্সট্রা তুমি 10 গুণ করেছো, 10 গুণ করে এখানে ন্যানো ফ্যারাডে নিয়ে লাভ নেই, একে তুমি পিকো ফ্যারাডে নিয়ে যাও। 8.85 আছে, একে যদি আমি এই দশমিকটাকে এতটা নিয়ে আসি, দু ঘরের দিকে নিয়ে আসি, তার মানে আমি 100 গুণ করলাম, অর্থাৎ 100 দিয়ে আরো ভাগ করলাম, করে আমি যেটা পাবো সেটা হলো -12 ফ্যারাড। 885 পিকো ফ্যারাড প্রায় বলে লিখে দিতে পারবে। এই হলো কি অ্যান্সার। ফার্স্ট পার্টের অ্যান্সার হয়ে গেল। এবার সেকেন্ড পার্টের অ্যান্সার। সেকেন্ড পার্টের অ্যান্সার শুধুমাত্র পরিবর্তন হবে এই k ইকুয়ালস টু 10। তাহলে এখানে সূত্রটা কি হয়, এই সূত্রটা আমরা এখানে সব সূত্রগুলো লিখে রেখেছি। a এপসাইলন 0 k বাই d। এখানে k এর ভ্যালু বসাতে হবে 10, আরো এখানে 10 গুণ হবে, আরো এখানে 10 গুণ হবে, অর্থাৎ এখানে আমি আর পিকো ফ্যারাডে লিখবো না, এবারে ন্যানো ফ্যারাডে লিখব। এবারে আমি পাবো কি
8.85 আমি এখানে একেবারে লিখে দেবো 8.854 ইন্টু 10⁻⁻9 ফ্যারাড, অর্থাৎ 8.854 ন্যানো ফ্যারাড। এইভাবে আমরা লিখব। অর্থাৎ এখানে মাধ্যম বায়ু থাকলে যা হয়, মাধ্যমটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 10, তখন তার ভ্যালু 10 গুণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার একদম? এবারে আমি বলবো যে দুটো ধারক আছে, দুটো ধারকের কম্পেয়ার করব। দুটো ধারকের মধ্যে আমি কম্পেয়ার করতে যাব। সেকেন্ড টাইপের যে প্রবলেম হয় সেই প্রবলেমটা আমরা এবার আলোচনা করব। যে দুটি ধারকের প্লেট দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত প্লেট দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত 1:2। প্লেট দ্বয়ের মধ্যে ব্যবধানের অনুপাত ওই 1:2 এবং মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের অনুপাত 4:5 হলে এতে ধারকত্বের তুলনা করা, অর্থাৎ দুটো ধারকের ধারকত্বের অনুপাত নির্ণয় করা। এখানে কি হবে যে ধারকত্বের অনুপাত নির্ণয় করা। তাহলে কি করবে না, সূত্র বসাবে। সূত্রতে কি আছে, C1 = A1 ε0 তো আলাদা হয় না, K1/D1। C2 লিখবে কি, A2 ε0 K2/D2। তাহলে এই ধারক দ্বয়ের ধারকত্বের অনুপাত হবে C1/C2 সমান হবে A1 ε0 K1/D1 ইন্টু D2/A2 ε0 K2। তাহলে কি হবে, A1/A2 ফার্স্ট, সেকেন্ড হবে K1/K2, আর এটা হবে ε0 কেটে যাবে, D2/D1। A1/A2 হবে 1/2, K1/K2 আবার 1/2, আর D2/D1 দেখো D2/D1 আছে, তার মানে এটা আগে লিখতে হবে 5/4। তাহলে কি হবে, 4 × 8 = 16, 5/16। অ্যান্সার পেয়ে যাব আমরা C1:C2 = 5:16। এইভাবে আমরা দুটো ধারকের ধারকত্বের মধ্যে কম্পেয়ার করতে পারব। এখন আমরা যদি বলি যে এই দুটো ধারককে আহিত করা হবে একই ব্যাটারির সাহায্যে, তখন কি হবে, এদের মধ্যে আধান ধারণ কত হবে সেটা আমরা বের করতে পারব। এবারে মনে করব এর সঙ্গে আমরা জুড়ে দেব আরেকটা প্রবলেম। C1:C2টা মনে রাখো, ফার্স্ট স্টেপ হচ্ছে 5:16। এবার সেকেন্ড কোশ্চেন থাকবে, সেকেন্ড পার্টের কোশ্চেন হবে যে এদেরকে 6 ভোল্ট, দরকার নেই আর একটু বেশি, এদেরকে 36 ভোল্ট বিভবের কোষের সঙ্গে, বিভব মানে এখানে তড়িৎচালক হবে, কোষের সঙ্গে যুক্ত করা হলে প্রতিটির মধ্যে আধান কি হবে। প্রতিটির মধ্যে আধান কি হবে যখন বলবে, তখন
C2 এর মান আলাদা নির্ণয় করতে হবে। আর এখানে বলতে হবে এদের দুজনের মধ্যে বলে এদের মধ্যে আধানের অনুপাত কি হবে, এদের মধ্যে আধানের অনুপাত কি হবে, এদের মধ্যে আধানের অনুপাত কি হবে। দেখো খুব সহজ, এদের বিভব সমান, তাহলে Q1 = C1 × V। এটাকেও যে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে ফার্স্ট ক্যাপাসিটরটাকে, সেকেন্ড ক্যাপাসিটরটাকেও একই বিভবে যোগ করা হয়েছে, তাহলে Q2 = C2 × V, অর্থাৎ Q1/Q2 হবে C1V/C2V, সমান হবে C1:C2, এটা হবে। তাহলে এখানে হবে কি না, এদের আধানের অনুপাতে কিন্তু এই বিভবের উপর কোনো ডিপেন্ড করলো না, অনুপাত দিয়েছি, কিন্তু আধান যদি পার্টিকুলার জানতে চায় তাহলে এই বিভবটা কাজে লাগবে, এক্ষুনি সেটাতে আসছে। এখন আমরা Q1 = আমরা লিখতে পারি Q1 = Q2 সমান লিখব C1:C2 সমান হবে সেই 5:16। এবার যদি পার্টিকুলার দেওয়া থাকতো যে অমুকের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার, অমুকের ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার, অমুকের ব্যবধান 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এইখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক একটার 8 একটার 10, এরকম যদি দেওয়া থাকতো তাহলে তুমি কিন্তু পার্টিকুলার কিউ এর ভ্যালু বের করতে পারবে। আচ্ছা করা যাক, এখানে আমি ক্ষেত্রফলের অনুপাত না লিখে ক্ষেত্রফলের মান যথাক্রমে লিখতে হবে, মান যথাক্রমে, তাহলে এটা কত নম্বর প্রবলেম চলছে, 3 নম্বর। মান যথাক্রমে এরকম দিয়ে দিল, যথাক্রমে 1 মিটার স্কয়ার ও 2 মিটার স্কয়ার। প্লেট দ্বয়ের মধ্যে ব্যবধানের মান যথাক্রমে, এখানে দিতে হবে যথাক্রমে 1 সেমি এবং 2 সেমি, এরকম দিয়ে দেবে। পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যথাক্রমে 4 দিয়ে 8 করে দাও, 8 ও 10 হলে ধারক দ্বয়ের ধারকত্ব কত, প্রতিটি ধারকের এখানে লিখতে হবে, আর অনুপাত বেরিয়ে আসবে, অনুপাত তো এমনি বেরিয়ে আসবে। এখন তোমাকে বলবে প্রতিটি ধারকের ধারকত্ব কত, প্রতিটি ধারকের ধারকত্ব কত, আর এখানে বলবে এদেরকে 36 ভোল্ট বিভবের কোষের সঙ্গে আলাদা আলাদাভাবে যুক্ত করা আছে, কোষের সঙ্গে কিন্তু কম্বিনেশনে যুক্ত করা হয়নি, এটা মাথায় রাখবে। কোনো শ্রেণী বা সমান্তরাল সমবায় বলা হচ্ছে না, জাস্ট একে একবার যুক্ত করা হলো, ওকে একবার যুক্ত করা হলো। কোষের সঙ্গে যুক্ত করা হলে এদের মধ্যে আধানের মান কি হবে, আধানের পরিমাণ কি হবে, এইরকম ভাবে প্রবলেমটা যদি থাকে তখন তুমি কিন্তু করতে পারবে কি না, Q1 আলাদা করে আর Q2 আলাদা করে বের করতে পারবে, এবং তাদের শক্তিও বের করতে পারবে, সমস্ত কিছু তাদের তুলনা করতে পারবে। তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পাবে, তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত, তাদের পটেনশিয়াল কত, পটেনশিয়াল তো এমনি ওটাই হবে যে ব্যাটারিটা দিয়েছে সেটাই হবে, আর কিউ কত, ইউ কত, এগুলো সমস্ত কিছু বের করতে পারবে। দেখো কি হয় না, ধারকের ধারকত্বের যে ফর্মুলা C = A∝0 K/D, এই ফর্মুলা এখানে লাগাতে হবে, তাহলে আমি দুটো ধারকের ধারকত্ব পেয়ে যাব। আর এখানে কি করতে হবে, Q = C × V, এটা লাগাতে হবে। আর এখানে যদি আমি Q আধানের পরিমাণ ছাড়াও আমি U পেতে চাই তাহলে আমাকে হাফ CV² করতে হবে। আপাতত আমরা এই অপারেশনটা, এই জিনিসটা করে ফেলি। C এর ভ্যালু সমান হবে A মানে এখানে 1 মিটার স্কয়ার, 1 লিখলাম, ε0 ভ্যালু 8.854 × 10⁻⁻12 বাই D, D এর ভ্যালু কত হবে 10⁻², এইটা হবে D এর ভ্যালু। এখানে আমি ফ্যারাডে পেয়ে যাব, ফ্যারাড ইউনিটে পেয়ে গেলে 8.854 × 10⁻10 ফ্যারাড, ফ্যারাডেই লিখে রাখবো,
কারণ আমরা এর পরের স্টেপে আরেকটা গুণ করতে হবে, সেখানে আবার সেই ফ্যারাডে নিয়ে যেতে হবে। এই কারণে আমরা যেটা এসেছে সেটাই আমরা লিখে রাখলাম। এবারে আমাদের সি, এখানে দেখো C1 আর C2, C1 C2, এখানে আরেকটা জিনিস দেওয়া নেই, কে এর ভ্যালু গুণ করা নেই। কে এর মান এখানে ε0 AK, এখানে 8 ফার্স্ট, এখানে 8 গুণ করতে হবে। 8 গুণ করে যেটা আসে সেটা আমি বসাচ্ছি। ক্যালকুলেটরে এই গুণটা করতে হবে। 8.854 ইন্টু 8 সমান হবে 70.83। এটা হলো 70.832, 83 পর্যন্ত লিখছি, 10 টু দি পাওয়ার -10 ফ্যারাড। ব্যাস, এইটাই থাকুক। এবারে C2 পাবো। C2 এর ভ্যালু কত? এই এর জায়গায় কত বসবে? 2 মিটার স্কয়ার। 2 ε0854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। কে এর জায়গায় কি বসবে? 10 বসবে। আর এখানে 2 সেন্টিমিটার, মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এই 2 এই 2 এই 2 কেটে যাবে। কেটে গেলে থাকবে কে না 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে হবে, এখানে -12 আছে, প্লাস 10 ছিল, প্লাস 10 আর একটা 10, -9, -10ই রাখি। আর এখানে এখানে এই 10 এর ভ্যালুটা আমরা 88.54 করে দিলাম। তাহলে কম্পেয়ার করতে সুবিধা, এটা 70, এটা 88, কম্পেয়ার করতে সুবিধা হলো। এই হলো এদের ভাগফল। এবারে আমি আধান পাবো। আধান পেতে গেলে আমাকে কি করতে হবে না, এখানে C ইন্টু ভি করতে হবে। C1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, আমরা এইখানটায় C1 এর ভ্যালু লিখে রেখেছি। এটা হলো গিয়ে C1, এটা হলো গিয়ে C2, অর্থাৎ Q1 সমান পাবো C1 ইন্টু ভি। এই 70.83 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু ভি 36, এইটা হলো আমাদের আধান। তাহলে আমরা আধানটা কোন এককে পাবো? এসআই এককে, কুলম্বে পাবো। আমরা এখানে কি করব? 70.83 গুণিতক 36 সমান হবে 20, এখানে হবে 2.549 আছে, মানে 2.55 ধরো, 2.55 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর এখানে আছে 10 টু দি পাওয়ার 10, -10 প্লাস 8। তাহলে এটাকে যদি আমি -6 এ নিয়ে যেতে চাই, অর্থাৎ এখানে 10 একটা গুণ করতে চাই, 0.255 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম লিখতে পাবো। এই কুলমে আনলাম কেন? 10 টু দি পাওয়ার -6 মানে মাইক্রো, অর্থাৎ 0.255 মাইক্রো কুলম আমরা পাবো, 0.255 মাইক্রো কুলম। এবারে Q2টা কি পাবো? Q2 সমান হবে C2V। C2 কত? 88.54 ইন্টু 10 টু দি পাওয়ার -10। V কত? 36 ভোল্ট। এবারে এই দুটো গুণ করলে কি হবে? 88.54 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইকুয়ালস টু এইটা ইন্টু আমরা করছি 36, করলে যেটা পাচ্ছি আমরা 30.318 মানে হ্যাঁ 8, 3 ঘর পর্যন্ত থাকুক, 87 আছে, মানে 9ও করতে পারি। 9 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম এখানে আনসারের। ফলে আমি এখানে লিখতে পারবো 0.319 মাইক্রো কুলম। এইভাবে আমরা ছোট ছোট প্রবলেম এইভাবে করব, করলে আমাদের অভিজ্ঞতা হবে। প্র্যাকটিক্যালি আমরা ইউজ করছি এখানে যেখানে, সেটা আমরা বুঝতে পারবো কোন ফর্মুলাটা কোথায় ইউজ হচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে। আমাদের কিন্তু এই সেন্সটা থাকতে হবে, তৈরি করতে হবে। এবারে আমি এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই। ইলেকট্রিক ফিল্ড বের করা তো খুবই সহজ, পোটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রিক ফিল্ড সমান কি? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডি গুণ করলে আমরা ভোল্ট পাই, বিভব পাই। সেখানে ইলেকট্রিক ফিল্ড সমান হবে বিভব বাই ডি। বিভব বাই ডি করে আমরা পেয়ে যাব
দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে দেয় যে এই এখানে বলবে যে ধারকের অভ্যন্তরে বিভব তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? ই সমান হবে ভি বাই ডি। ই সমান হবে ভি বাই ডি। ভি এর ভ্যালু কত? না, ভি এর ভ্যালু হলো এখানে আমরা এইখানে দিয়েছিলাম, সেখানে 36 দিয়েছিলাম। 36 বাই এদের মধ্যে ফার্স্ট যে ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারের মধ্যে দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স ছিল 1 সেন্টিমিটার, 1 × 10⁻², অর্থাৎ এখানে এটা 100 উপরে গুণ হবে, 3600 ভোল্ট পার মিটার হবে তড়িৎ ক্ষেত্র। এখানে প্রথম ক্যাপাসিটারের প্লেট দুটোর মাঝামাঝি স্থানে যে সুষম তড়িৎ ক্ষেত্র আমরা পেলাম, সেই তড়িৎ ক্ষেত্রের ভ্যালু হবে এটা। দ্বিতীয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, দ্বিতীয় প্লেটের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে ভি বাই ডি, এটা d1, এখানে ভি বাই d2 সমান হবে 36 বাই 2 × 10⁻²। এই ক্ষেত্রে প্রাবল্যটা একটু কম হবে, কারণ এর সেপারেশনটা বেশি। এই ক্ষেত্রে হবে 1800 ভোল্ট পার মিটার। এইভাবে আমরা বের করতে পারবো। এবারে আমরা শক্তি বের করব, U1 এবং U2। U1 এর ভ্যালু কি পাবো? না, হাফ CV² করতে পারি, অথবা এখানে আমরা হাফ Q²/C করতে পারি, যেভাবে খুশি আমরা করতে পারি। U সমান ডাইরেক্ট দিয়ে দিলে U সমান বের করে, আগের স্টেপগুলো দেয়নি। U সমান কত? ধারকের অভ্যন্তরে তড়িৎ স্থিতিশক্তি, স্থিতিশক্তির মান কত? সেখানে তোমাকে হাফ CV² লাগাতে হবে, অথবা Q² যেটা পাবে সেটা লাগাবে। এখানে তুমি হাফ CV² লাগালে কি হবে? V সমান 36 সাপ্লাই করা আছে, তাহলে হাফ A∈0 K/D × V²। এখানে ডাইরেক্ট বসিয়ে দেবে। এর ভ্যালু দিয়েছি কত? প্রথমটার ক্ষেত্রেই ধরো, আমি 1 নম্বরটাই, তাহলে কি হবে? এখানে এর ভ্যালু কত? 1, ε0 8.854 × 10⁻12, K এর ভ্যালু কত? 8 বাই D, D এর ভ্যালু কত? 1 × 10⁻², × V² মানে 36² ব্যাস। এখানে তুমি সমস্তটা পেয়ে যাবে। এই হিসেবটা করবে, এখানে হাফ আছে, হাফ আগে কেটে দাও, এটা হচ্ছে 4 করে দাও, আর এটাকে তুমি কেটে 10⁻10 করে দাও। এইটা করলে তোমার কিছুটা সুবিধা হবে। তারপরে তুমি ক্যালকুলেটর ব্যবহার করো। 8.854 × 10⁻10 × 4, এইটা সমান কত? 8.854, এটা তো করলাম। এবারে বলতে হবে 10⁻10 × 4 সমান হলো, এটা হবে 10⁻9 এ আসছে ইন্টু 36² করলে হবে এখানে আসছে 4.589, মানে 4.59 লিখতে পারি। 4.59 × 10⁻6 এসেছে, -6 জুল আসবে, কারণ এটা SI ইউনিট। জুল এলে একে আমি নিয়ে যেতে পারি 4.59 মাইক্রোজুল বলে লিখতে পারি। এইভাবে আমরা এই নিউমেরিক্যালগুলো করে ফেলতে পারি। এবারে আমরা 4 নম্বর, এটা 4 নম্বর হয়ে গেল, 3 নম্বর হলো। 4 নম্বর কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেন টাইপে আমরা দেখব যে একটা ব্যাটারিকে ক্যাপাসিটরের সঙ্গে জুড়ে রেখেছি, জুড়ে আমি তার মধ্যে পরাবৈদ্যুতিক মাধ্যম ঢোকাচ্ছি। তাহলে সেখানে আমরা
ওই যে ধারকের কি কি পরিবর্তন দেখতে পাবো। ধারকের ধারকত্বের পরিবর্তন হবে। এই রকম করে আমি ব্যাটারির সঙ্গে কানেক্ট করে রেখেছি। এখন ব্যাটারিটার বিভব দিয়ে দিলাম 10 ভোল্ট। এবারে 10 নয়, একটু বেশি দেওয়া, 20 ভোল্ট। এবারে এই ধারকের ধারকত্ব, আমি ধারকত্ব না বলে এইগুলোই দেওয়া থাকে। এ সমান 1 মিটার স্কোয়ার, ডি সমান 1 সেমি, আর কে সমান 10, সরি কে দেওয়া নেই, প্রথমে এপসাইলন 0 আছে, বায়ু আছে, প্রথমে কে ইকুয়াল টু 1 আছে, তারপরে আমি কে। প্রথমে তাহলে প্রাথমিক আধান কত হবে? ফার্স্ট তোমাকে যখন বায়ু থাকবে তখন আধান কত হবে। তারপরে যখন আমি কে ইকুয়াল টু 10 পরাবৈদ্যুতিক মাধ্যম পেলাম তখন আধান কত হবে, এবং আর যে বিষয়গুলো রয়েছে সেগুলোরও হিসেব করতে তোমাকে বলা হলো। আধান কত হবে, শক্তি কত হবে, শক্তি ঘনত্ব কত হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, সমস্তটা তুমি করতে পারবে, বের করে নিতে পারবে। এখন তুমি বুঝতেই পারছো কি হবে না, এখানে ব্যাটারি যখন জোড়া আছে তখন আমি যখন পরাবৈদ্যুতিক মাধ্যম এখানে ঢোকাচ্ছি তখন কি হবে, এর ধারকত্ব বেড়ে যাবে। ফলে ধারণ ক্ষমতা বাড়া মানে কি, ও কিছু আধান আরো নিতে পারবে। শুধু তাই নয়, এখানে যেহেতু ব্যাটারি যুক্ত করা আছে সেহেতু বুঝতে হবে যে এখানে এর কিন্তু বিভব একই থাকবে। বিভব একই থাকা মানে আমরা এখানে বুঝতেই পারছো যে বিভব একই থাকা মানে এর ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের কোনো পরিবর্তন ঘটবে না। দেখা যাক কি হয়। এখন প্রাথমিকভাবে আমি সি এর ভ্যালু CO নেব, অর্থাৎ যখন বায়ু ছিল এর মধ্যে তখন হবে এ এপসাইলন 0 বাই ডি। এর ভ্যালু কত, 1, এপসাইলন 0 এর ভ্যালু তো সি 1, 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ এখানে পেয়ে গেলাম 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ফ্যারাড। এখন আমি কি করব, আমি এই মাধ্যমটা ঢোকালাম। মাধ্যম ঢোকালে কি হবে, এখানে C1 হয়ে যাবে ধারকত্ব। C1 এর ভ্যালু হবে A এপসাইলন 0 K বাই D। A এপসাইলন 0 বাই D এর ভ্যালু তো পেয়ে গেছি, 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইনটু তার সঙ্গে K গুণ হবে। K এর ভ্যালু কত বলেছি, 10 গুণ হবে, অর্থাৎ 10 গুণ বেড়ে যাবে। 88.54 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ফ্যারাড হয়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে। বিভব কি হবে তোমাকে বলবে না, বিভব যা ছিল এর বিভব ভি প্রাথমিক ছিল V1 সমান 20 ভোল্ট ছিল, আর V2 ও হবে 20 ভোল্ট। আধানের পরিবর্তন কি হবে, আধান সমান কি VC, Q1 সমান V1 C1, Q2 সমান V2 C2। তাহলে এখানে কি হবে, এখানে আধান কত হবে না, প্রথমে V1 ছিল 20 ইনটু C1 এর ভ্যালু এইটা 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম হবে। এইটাকে হিসেব করলে যা হয় সেটা বসাবে এখানে। আর এখানে কি হবে, V2 কিন্তু একই থাকবে, কারণ এখানে ব্যাটারি যুক্ত আছে। ব্যাটারি যুক্ত যতক্ষণ থাকবে এবং ব্যাটারি যদি ফুললি চার্জ থাকে, ঠিকঠাক প্রমাণ কোষ হয়, তাহলে কিন্তু এখানে ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। তাহলে V2 ইনটু C2 20 ইনটু C2 এর ভ্যালু কত, আরো 10 গুণ বেড়ে গেছে, 88.54 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম হবে। এইভাবে আধানের পরিবর্তন হবে। এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান চেঞ্জ হবে না, কারণ V/Dটা এখানে সেম থাকবে। আর শক্তির ভ্যালু চেঞ্জ হবে, শক্তি আগে যা থাকবে। এখন দেখো, শক্তি সমান হাফ CV স্কয়ার, V এর কোনো পরিবর্তন হয়নি, সিটা K গুণ হয়েছে, তাহলে U ড্যাশ বা U1 সমান হবে K ইনটু U, অর্থাৎ আগে শক্তি আমি বের করব হাফ CV স্কয়ার থেকে,
গড়ে শক্তি বের করব, করে আমরা যেটা পাবো সেটা হলো কে টাইমস বেশি, কে গুণ বেশি, প্রাথমিক শক্তির কে গুণ বেশি আমরা পাবো, আর কিচ্ছুটি না। এই হলো গিয়ে ধারকের সম্পর্কিত হিসেবপত্র। এবারে কোশ্চেন নাম্বার 5, তোমাকে কি করবে, দুটো চাকতি দিয়ে দেবে। এরকম দুটো গোলাকার চাকতি মুখোমুখি রয়েছে, এই রকম দুটো চাকতি মুখোমুখি রয়েছে, সমান আকৃতির চাকতি। এদের মধ্যে ব্যবধান তোমাকে দিয়ে দিয়েছে এবং এদের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে, ব্যবধান দিয়েছে। এবারে তোমাকে এই চাকতির ক্যাপাসিট্যান্স বের করতে হবে। এদের মাঝে দেওয়া আছে কে পরাবৈদ্যুতিক মাধ্যম, কে ইকুয়ালস টু 8.85 দাও, বা 880 দাও। এরকম কিছু পরাবৈদ্যুতিক পদার্থ এখানে রাখা আছে। ব্যাসার্ধের ভ্যালু এবারে বলছি, ব্যাসার্ধের ভ্যালু ধরা যাক এখানে 10 সেন্টিমিটার আছে, আর ডি এর ভ্যালু ধরা যাক 1 সেন্টিমিটার আছে। তাহলে এর ধারকত্ব কত হবে? তুমি বলবে যে স্যার এই রকম তো ধারক আপনি দেখাননি, কিন্তু দেখো এটাই হচ্ছে কমন সেন্স। যখন তুমি সায়েন্সের কিছু শিখছো, খুব সিম্পলি শিখছো, সেইটাকে তুমি বড় কোথাও অ্যাপ্লাই করতে পারবে বলে ধরে নিয়ে তোমাকে বেসিক সায়েন্স দেখানো হচ্ছে সব কিছু। আবার বেসিক সায়েন্সের কি সব কিছু ঠিকঠাক? পুরোটাই হচ্ছে আদর্শায়িত কেসে আমরা করে থাকি। এই কারণে তোমরা মনে রাখবে যে আমরা যেগুলো করছি বেসিক সায়েন্সে, সেগুলো কিন্তু একেবারেই প্র্যাকটিক্যাল নয়, পুরোটাই হচ্ছে আইডিয়াল কন্ডিশনে হয়। অর্থাৎ সেখানে আমরা যে ফর্মুলাটা নিচ্ছি, সেই ফর্মুলাটা কিন্তু আমরা অন্য জায়গায় প্রযুক্তিতে ডাইরেক্ট কাজে লাগাতে পারবো না, তার কাটছাট আছে। কোথায় কি করতে হবে সেটা চেঞ্জ করতে তোমাদেরকে জানতে হবে। এর পরবর্তীকালে তোমরা যেখানে হায়ার স্টাডিতে যাবে, সেখানে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানগুলো বিভিন্ন ফর্মে করতে হবে। অর্থাৎ এইগুলো একটা তোমাদের বেস, সায়েন্সের বেস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো থেকে তোমরা অনেক এগিয়ে যাবে। এই কারণে এইখানে কমন সেন্সটা লাগানো কিন্তু জানতেই হবে। দেখো এটাও প্যারালাল প্লেট, এখানে দেখো দুটোকে মুখোমুখি সমান্তরাল করে রাখা হয়েছে। এটাও প্যারালাল প্লেট, সবসময় প্যারালাল প্লেট ওই রকম হবে, একরকম আঁকা হয়েছে বলে তা নয়। এটাও প্যারালাল প্লেট, এরও মাঝে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সুষম হবে। সেক্ষেত্রে এরও ক্যাপাসিট্যান্স C ইকুয়ালস টু A এপসাইলন 0/d ইন্টু K লিখতে পারো। এবারে এখানে A সমান কি হবে, পাই r স্কয়ার এপসাইলন 0 K/d লিখতে পারো। এখানে পাই এর ভ্যালু 3.14 বসাতে পারি, আর হচ্ছে এখানে 10 সেন্টিমিটার আমি বলেছি। 10 সেন্টিমিটার মানে 10 গুণিতক 10⁻⁻² মিটার, এখানে মিটারে নিয়ে যাবে স্কয়ার। এপসাইলন 0 এর ভ্যালুটা বরাবরের মতো 8.854 ইন্টু 10⁻⁻12 বাই ডি এর ভ্যালু আমরা লিখবো 1 সেন্টিমিটার মানে 10⁻²। এইগুলো বসালে আমরা এর ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা পেতে পারবো। কত পাবো না, প্রথমে আমরা কি করব, 3.14 লিখলাম ইন্টু ব্র্যাকেটের মধ্যে 3.14 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 10 ইন্টু 10⁻² এর স্কয়ার ইন্টু, এখানে কি করতে হবে, এটা স্কয়ার ইকুয়ালস টু করে দিই ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 করলে আমরা এটা পেলাম। যেটা পেলাম তাকে আমরা কি করব, 10⁻⁻² দিয়ে ভাগ করব, করলে আসবে কত, 2.78 ইন্টু 10⁻⁻11। দেখা যাক, মনে হচ্ছে ঠিকই আছে হিসেব। আচ্ছা, তাহলে এখানে আসবে
27 করে দিই, 27.8 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড হচ্ছে। এখান থেকে আমি পাবো কত? সি এর ভ্যালু পেলাম 27.8 পিকো ফ্যারাড। এই হলো গিয়ে আমাদের এই ধারকের হিসেব। ঠিক আছে, বেশ, আমরা এতদূর আলোচনা করলাম। এর পরের অংশে আমরা আলোচনা করব এই যে ধারকের মধ্যে বিভিন্ন স্থানে যদি বিভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তাহলে তার কার্যকর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হয় বা কার্যকর ধারকত্বের মান কত হয়, আমি এর পরের অংশে আলোচনা করছি।